সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তো আজকে আমরা শিখব রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের তুলনা। তো ইতিমধ্যে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল সম্বন্ধে জেনেছি, বোর পরমাণু মডেল সম্পর্কে জেনেছি। তো আজকে এই দুটোর কম্পেয়ার করব যে এটার মধ্যে আসলে কি হয়েছে। আসলে দুইটা মতবাদ তো আমরা শিখলাম, তো এটার মধ্যে আসলে কি তুলনা আছে সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো রাদারফোর্ড মডেল হচ্ছে, প্রথমে বলতেছে গোলাকার পরমাণুর কেন্দ্রে ধনাত্মক নিউক্লিয়াসের চতুর্দিকে ত্রিমাত্রিক কক্ষপথে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আবর্তন করে। অর্থাৎ গোলাকার পরমাণুর কেন্দ্রে একটা পরমাণু থাকবে যেটা গোলাকার, তার কেন্দ্রে কি থাকবে? ধনাত্মক, অর্থাৎ নিউক্লিয়াস থাকবে, ধনাত্মক নিউক্লিয়াস, এবং চতুর্দিকে ত্রিমাত্রিক কক্ষপথ, অর্থাৎ কি এখানে 3D কক্ষপথ, মানে ত্রিমাত্রিক বিন্যাস দেখানো হয়েছে। ত্রিমাত্রিক বিন্যাসে কি করবে? ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আবর্তন করবে, মানে মাঝখানে থাকবে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস এবং চতুর্দিকে থাকবে কি? ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন থাকবে। অর্থাৎ নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক কক্ষপথে আবর্তন করবে। এটা হচ্ছে রাদারফোর্ড মডেল। আর বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণুতে ধনাত্মক নিউক্লিয়াসের চতুর্দিকে, অর্থাৎ এখানেও বলা হয়েছে নিউক্লিয়াসটা কি? ধনাত্মক, এবং চতুর্দিকে বিভিন্ন নির্দিষ্ট শক্তির স্থায়ী কক্ষপথে ঋণাত্মক ইলেকট্রন আবর্তন করে। অর্থাৎ বিভিন্ন রকম শক্তি স্থির বা স্থায়ী এই কক্ষপথগুলোতে কি করে? ইলেকট্রন আবর্তন করে। নির্দিষ্ট শক্তি স্তরে পরিক্রমণরত ইলেকট্রন কৌণিক ভরবেগ নির্দিষ্ট, অর্থাৎ এই শক্তি স্তরে যে ইলেকট্রন আবর্তন করে অথবা এই শক্তি স্তরে যে ইলেকট্রন আবর্তন করে প্রত্যেকের কৌণিক ভরবেগ কি হবে? নির্দিষ্ট থাকবে। এবং এই কৌণিক ভরবেগের একটা সূত্র আছে যেটা হচ্ছে mvr = nh/2π। নিউক্লিয়াস থেকে দূরত্বের সঙ্গে শক্তিসমূহের শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথমে যে ভরবেগ রয়েছে তার শক্তি থেকে পরবর্তী যে ভরবেগের শক্তি সেটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যত দূরে যাওয়া যাবে তত কি পাবে? শক্তি বৃদ্ধি পাবে। এটা হচ্ছে বোর পরমাণু মডেল। এরপর বলছে রাদারফোর্ড মডেলের ধরন সৌরমণ্ডলের অনুরূপ সোলার মডেল, অর্থাৎ সৌরজগতে যে সূর্যের চারিদিকে গ্রহ নক্ষত্র ঘুরে, তো এটাকে তার সাথে তুলনা করা হয়েছে। পরমাণুর ত্রিমাত্রিক গঠনের প্রস্তাব প্রথমবারের মতো রাদারফোর্ড মডেলে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা সৌরজগতের মডেলের সাথে তুলনা করা হয়েছে। আর এই ক্ষেত্রে কি বলা হয়েছে? বোর মডেলে পরমাণুর দ্বিমাত্রিক গঠন প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা 3D মডেল প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে একটা 3D মডেলের সাথে তুলনা করা হয়েছে, আর এটা হচ্ছে দ্বিমাত্রিক মডেলের সাথে তুলনা করা হয়েছে। এরপর হচ্ছে কক্ষপথ। কক্ষপথের সংখ্যা, আকার ও আকৃতি সম্পর্কে তেমন কোনো ধারণা দেওয়া হয়নি। এছাড়াও বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে কক্ষপথ কী হবে সেই সম্বন্ধেও কোনো ধারণা নেই। মানে এখানে বলা হয় নাই যে কতগুলো কক্ষপথ থাকবে, এবং ইলেকট্রন যদি একের অধিক হয় তো সেক্ষেত্রেও কক্ষপথের আকার আকৃতি কী হবে সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা দেওয়া হয় নাই রাদারফোর্ডের মডেলের। অথচ এই বোর পরমাণু মডেল এবার বলা হয়েছে এই মডেলের প্রস্তাব অনুসারে নিউক্লিয়াস থেকে ক্রমান্বয়ে দূরবর্তী নিউক্লিয়াসসমূহের, অর্থাৎ n = 1 2 3 সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ প্রথম কক্ষপথ 1, তারপরে 2, তারপর 3 ভাবে ক্রমান্বয়ে চিহ্নিত করা হয়েছে, এবং ক্রমান্বয়ে এদের আকার ও শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ প্রথম থেকে দ্বিতীয়টা শক্তি বেশি, তার থেকে তৃতীয়টা শক্তি বেশি, এভাবে এখানে আইডেন্টিফাই করা হয়েছে বা উল্লেখ করা হয়েছে। এবার হচ্ছে কক্ষপথের স্থায়িত্ব। ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে ক্রমাগত একটা কক্ষপথে পরিক্রমশালী কোনো একটা বস্তু শক্তি হারাতে হারাতে ক্রমান্বয়ে এটা কোথায় চলে যায়? কেন্দ্রে চলে যায়। অর্থাৎ পরমাণুতে তখন কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ এই যদি হয় একটা পরমাণু, তো এর চারিদিকে যদি ইলেকট্রন ঘুরতে থাকে তো ক্রমান্বয়ে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে এটা শক্তি কী করবে? হারাতে থাকবে। তো হারাইতে হারাইতে শক্তি হারাইতে একসময় এটা কী হবে? ঠিক কেন্দ্রে যে উপস্থিত হবে, আর কেন্দ্রে যখন যাবে তখন এর কোনো অস্তিত্বই থাকবে না। অথচ বোর পরমাণু মডেলে বলা হয়েছে বোর প্রস্তাব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের ও শক্তির বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। অর্থাৎ কতগুলো নির্দিষ্ট শক্তি স্তরে আবর্তন করে। আবর্তনের সময় ইলেকট্রন কোনো শক্তি শোষণও করে না, বিকিরণও করে না। মানে আমরা আগেই জেনেছি যে ইলেকট্রনগুলো কি করে? এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে গেলে পরে তখনই শুধুমাত্র শক্তির শোষণ বা বিকিরণ করে। তাছাড়া একটা নির্দিষ্ট কক্ষপথে থাকলে শক্তির কোনো শোষণ বা বিকিরণ ঘটে না, যার ফলে এই শক্তি স্তরগুলো কি স্থায়ী। অর্থাৎ এটা কক্ষপথের স্থায়িত্বের ব্যাপারে তেমন কোনো নিশ্চয়তা প্রদান করে না, কিন্তু বোর মতবাদ অনুসারে কক্ষপথের স্থায়িত্ব নিশ্চিত করে, যেহেতু এটা নির্দিষ্ট শক্তি স্তরে ইলেকট্রন থাকা অবস্থায় কোনো শক্তির শোষণ বা বিকিরণ ঘটায় না, তাই এটির স্থায়িত্ব নিশ্চিত। এরপর বলা হয়েছে রাদারফোর্ড মডেলে বর্ণালীর প্রকৃতি। ইলেকট্রন অবিরাম শক্তি বিকিরণ করায় পরমাণু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। অর্থাৎ
ইলেকট্রনের অবিরাম শক্তি যে বিকিরণ করা এর ফলে কি নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা। বাস্তবে পরমাণুর বিচ্ছিন্ন রেখা বর্ণালী পাওয়া যায়, যার প্রতিটি নির্দিষ্ট রেখা নির্দিষ্ট পরিমাণ শক্তি পার্থক্য নির্দেশ করে। অর্থাৎ এটা নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটে। এটা রাদারফোর্ড মডেলে সম্ভব। বাট বোর পরমাণু মডেলে কি হয়েছে, এই মতবাদ ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে গেলে ইলেকট্রনের কি হয়, শক্তি শোষণ বা বিকিরণ ঘটে। ফলে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে তথা নির্দিষ্ট তরঙ্গ ধরে একটি বিচ্ছিন্ন রেখা বর্ণালীতে পাওয়া যায়। মানে এক্ষেত্রে একটি নির্দিষ্ট কি পাওয়া যায়, বর্ণালী রেখা পাওয়া যায়। এরপর বলা হচ্ছে বর্ণালীর ব্যাখ্যা। রাদারফোর্ড মডেলের সাহায্যে এই যে বর্ণালী পাওয়া যায় এর কোনো ব্যাখ্যা করা যায় না। অথচ বোর পরমাণু মডেলে এক ইলেকট্রন বিশিষ্ট যেসব আয়ন বা পরমাণু রয়েছে সেসব ক্ষেত্রে কি বর্ণালী ব্যাখ্যা করা যায়। N1 থেকে N2 শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের ফলে যে সৃষ্ট বর্ণালী হবে তা রিডবার্গ সমীকরণ অনুসারে আমরা কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো রিডবার্গ সমীকরণটি হচ্ছে নিউ বার সমান সমান আর 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এই রিডবার্গ সমীকরণের সাহায্যে বর্ণালীতে যে বর্ণালী বলতেছি যে পরবর্তী যে বর্ণালীর সৃষ্টি হয় সেটি ব্যাখ্যা করা সম্ভব হয়। তো এটাই ছিল আজকে টপিকস, যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের যে তুলনা, সেই তুলনাটি আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। তা আশা করি তোমরা বাসায় যদি আর কয়েকবার পড়ো তোমরা নিজেরাই বুঝতে পারবে। এবং এটি তুলনা করার আগে অবশ্যই তোমাকে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেলের স্বীকার্যসমূহ, সীমাবদ্ধতা এবং সার্থকতা এই প্রত্যেকটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে তুমি এই তুলনাটি সুন্দরভাবে বুঝতে পারবে বা লিখতে পারবে এবং মনে রাখতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।